বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা তোমাদের জন্য একটু ওয়েট করতেছিলাম যে কিছু সংখ্যক ছেলে মেয়ে যেন ক্লাসে আহ, উপস্থিত হয়। তো এই জায়গাটাতে আহ, তোমাদের সাথে আমাদের আহ, যে ডিসকাশন এটা আসলে আরো ইলাবোরেটলি হতে হলে এবং পুরো বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে হলে যে জিনিসটা দরকার সেটা হলো তোমরা সকলে জানো কারেক্টলি এগুলি ক্যাপচার করতে পারো সেটার জন্য একটা এনভায়রনমেন্ট আসলে প্রয়োজন। তো সেটার পরিপ্রেক্ষিতে আমি চাচ্ছিলাম সবসময় ক্লাসে যেন আমাদের অ্যাটেন্ডেন্সের পরিমাণটা ভালো থাকে। তো তোমাদের সকলের কাছে আমার যেটা মেসেজ সেটি হলো তোমাদের যে যার পরিচিত আছে আমি ইমেল করেছি। গ্রিন ইউনিভার্সিটির যে ইমেল অ্যাড্রেস আছে তোমাদের সেখান থেকেও তোমরা দেখতে পারো। তো সেই অনুযায়ী তোমরা যেন একে অপরের সাথে কমিউনিকেট করে ক্লাসে সকল কে সময় মতো উপস্থিত হওয়ার ব্যাপারে বিশেষভাবে আহ, যেটা স্কেজুল করা সেটা যেন তোমরা করতে পারো। তো ঠিক আছে। আহ, আমি এখন ভিডিওটা স্টপ করি, ক্লাসের সাইজ বড় হয়ে যাবে আদারওয়াইজ। তো আমি এখনই তোমাদের সাথে শেয়ার করব হলো আমাদের যেটা ম্যাটেরিয়াল। তো আমরা অ্যানোটেশনে যাব তার আগে শেয়ারিং ক্লাস ম্যাটেরিয়াল। ওকে। তো তোমরা সকলে জানো যে ইন্টারনেটে ডেটা এক মেশিন থেকে আরেক মেশিনে পাঠাইতে হলে আমাদের যেটা লাগবে সেটা হলো প্রোটোকল। এই প্রোটোকল কি? প্রোটোকল হলো রুলস এন্ড রেগুলেশনস দ্যাট গভর্নস the transfer of data in between two machines in the internet। সেটাই হলো প্রোটোকল। আমরা মানুষেরা যখন একে অপরের সাথে কথা বলি সেই সময় যেরকম আমরা একটা প্রোটোকল ফলো করি। কেউ যখন জিজ্ঞাসা করে হোয়াট টাইম ইজ ইট নাও, আমি বলি যে ইটস 5 o'clock অর ইটস 12 p.m. নাও। এই ধরনের যেরকম আনসার দেই, একটা কোশ্চিন শুনি শোনার পরে তারপরে আনসার দিই, যেটা বুঝি সেভাবে আনসার দিই। ডেটা কমিউনিকেশন, কম্পিউটার নেটওয়ার্কিং, এখানেও ডেটা যখন ট্রান্সফার হয় তখন এই প্রোটোকলের কাজ থাকবে। দ্যাট মিনস দুইটা মেশিন কি মেসেজ সেন্ড করা হচ্ছে সেটা পড়তে পারবে, জানতে পারবে এবং মেসেজ মেসেজ পেয়েছে কিনা সেটা তারা রিপ্লাই করে জানান দিতে পারবে। এবং একই সাথে আহ, অন্যান্য যে মেসেজ গুলি আছে সেই মেসেজ আসলে আহ, করে দিতে পারবে। সো নেটওয়ার্ক প্রোটোকলস যেগুলি আমরা আমরা হিউম্যান প্রোটোকলের চেয়ে কম্পিউটার প্রোটোকল আমরা মনে রাখবো যে সেটা হলো যে এমন একটা মেশিনকে আমরা ইন্টেলিজেন্স দিচ্ছি যার নিজস্ব কোনো চিন্তা করার শক্তি নাই। তো সেই মেশিনকে ইন্টেলিজেন্স দিতে হলে আমাদেরকে অত্যন্ত পার্টিকুলার হতে হবে এবং খুবই লজিক্যালি স্পেসিফিক পয়েন্টস গুলি তাকে শিখিয়ে দিতে হবে থ্রু কোডস এন্ড সার্ভিসেস, সো দ্যাট সেটা সে ইমপ্লিমেন্ট যেন করতে পারে। এবং all communication activity will be governed by the different protocols in the internet। এবং এই পার্টিকুলার জায়গাটাতে যে ফরম্যাট, যে অর্ডার, যে মেসেজের যে স্ট্রাকচার সেইগুলি আসলে ডিফাইন করবে একটা প্রোটোকল। এবং আমরা ধীরে ধীরে হিউম্যান প্রোটোকলের সাথে এখানে বব এবং অ্যালিস এই দুইজন একে অপরের সাথে কথা বলছে। সো তারা একটা প্রোটোকল ফলো করে। এইখানে ডান পাশে দুইটা মেশিন একে অপরের সাথে কমিউনিকেট করতেছে। এটা হলো একটা ক্লায়েন্ট মেশিন, এটা হলো একটা সার্ভার মেশিন। এবং একটা কানেকশন ফার্স্টে এস্টাবলিশ করবে, তারপরে সেই কানেকশন সে রিসিভ করবে সার্ভার, এরপরে আসলে ইনফরমেশন ট্রান্সফার করবে। বিভিন্ন প্রোটোকল আছে এখানে, গেট দিয়ে আসলে একটা এইচটিটিপি প্রোটোকলের ভার্সন দেখানো হয়েছে। এগুলি আমরা ধীরে ধীরে ইন ডিটেলস বিভিন্ন প্রোটোকল গুলি আমরা দেখবো এবং শিখবো।
তো এই ধরনের একটা এনভায়রনমেন্টে আমাদের যে বিষয়টা লাগবে সেটি হলো যে কি কি কম্পোনেন্ট একটা নেটওয়ার্কে আছে সেগুলি সম্পর্কে আমরা একটা ধারণা নিব। এরপরে আমরা তারা কিভাবে কমিউনিকেট করে সেটা সম্পর্কে জানব। ইন্টারনেটের দিকে যদি তাকাও, গতদিন আমরা একটা স্লাইডলি আলোচনা করেছি। ইন্টারনেটের মূলত দুইটা পার্ট, একটা হলো এন্ড পার্ট, এজ ডিভাইসেস। এটা একটা এজ ডিভাইস, এটা একটা এজ ডিভাইস, এগুলি হলো এজ ডিভাইস। এজ ডিভাইস যেগুলি হলো ডাইরেক্টলি ইউজারদের সাথে কানেক্টেড, এবং যে সমস্ত ডিভাইস দিয়ে আমরা ইন্টারনেটের সাথে কানেক্টেড হই, ফার্স্ট অফ অ্যাক্সেস নেই, সেইগুলিকে বলা হচ্ছে এজ ডিভাইসেস। এখন প্রশ্ন করতে পারো, স্যার এজ ডিভাইসের মধ্যে কি শুধুমাত্র এবং কেবলমাত্র এই মোবাইল ফোন, ল্যাপটপ, ডেস্কটপ এই সমস্ত মেশিনই থাকবে, নাকি আহ, একটা 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 ওয়াইফাই রাউটার, একটা 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 বেজ স্টেশন টাওয়ার এগুলি থাকবে? আসলে এই 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 ফার্স্ট অফ অ্যাক্সেস পয়েন্ট গুলিও থাকবে। বেজ স্টেশন টাওয়ার থাকবে, মোবাইল টাওয়ারের মধ্যে থাকবে, ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট থাকবে, ফার্স্ট হোক, রাউটার হোক, সুইচ হোক, সেগুলি এজ ডিভাইসের মধ্যে থাকবে। কিন্তু এগুলির মধ্যে আবার দুইটা ক্যাটাগরি আছে। প্রথম ক্যাটাগরি হলো কতগুলি হলো হোস্ট। হোস্ট গুলি হলো তোমার ক্লায়েন্টস অ্যান্ড সার্ভার্স, যেগুলি হোস্ট মেশিনস, শুধুমাত্র মেশিন, এগুলি হোস্ট। দ্যাট মিনস এইখানে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন চলছে। অ্যাপ্লিকেশন ক্লায়েন্ট হিসাবে হোক অথবা সার্ভার হিসাবে হোক, তার অ্যাক্সেস আছে বিভিন্ন অ্যাপ্লিকেশন, ইন্টারনেট অ্যাপ্লিকেশন পরিচালনার। এবং সার্ভার যেগুলি ডেটা সেন্টারে থাকবে সেগুলিও আমরা বলবো হলো নেটওয়ার্ক এজ ডিভাইসেস। ঠিক আছে। অ্যাক্সেস নেটওয়ার্ক যেগুলি, সেগুলি ওয়ার্ড এবং ওয়্যারলেস কমিউনিকেশন লিঙ্ক। এই যে ভিতরের এই 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 যে আমরা এখন ওয়্যারলেস কমিউনিকেশন লিঙ্ক, এগুলিকে আমরা অ্যাক্সেস। আর কোর নেটওয়ার্ক যেটা, সেটা হলো এই একেবারে দ্যাট ক্রিয়েটস দ্য ব্যাকবোন অফ দ্য ইন্টারনেট। দ্যাট ক্রিয়েটস দ্য ব্যাকবোন অফ দ্য ইন্টারনেট। ইন্টারকানেক্টেড রাউটার থাকবে যেগুলি আসলে আহ তৈরি করছে। আমাদের ট্রান্সপোর্টেশন নেটওয়ার্কে যেরকম ন্যাশনাল হাইওয়ে আছে, যেগুলি এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট, এক বিভাগ থেকে আরেক বিভাগ, এক স্টেট থেকে আরেকটা স্টেট কানেক্ট করে, ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল হাইওয়ে। ঠিক একই রকম ভাবে এই কোর নেটওয়ার্ক আসলে এই ধরনের কানেক্টিভিটি দিবে। আবার আমরা যখন কোনো মহল্লায় ঢুকে পড়ি, তখন ছোট 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 অলি গলি পথ, বিভিন্ন ধরনের রাস্তা সেখানে থাকে, যেগুলি মূলত আসলে অ্যাক্সেস টু হোম, অ্যাক্সেস টু অফিস, অ্যাক্সেস টু the different community spaces, including playground, mosque, and many other swimming pool and many other places that are required for us, shopping malls, etc. কিন্তু ন্যাশনাল হাইওয়ে যেগুলিকে বলি, সেগুলি হলো ইন্টার ডিস্ট্রিক্ট, ইন্টার ডিভিশনাল কানেক্টিভিটি, সেগুলিকে আমরা বলবো ব্যাকবোন, ট্রান্সপোর্টেশন ব্যাকবোন। ঠিক একইভাবে নেটওয়ার্কের ক্ষেত্রেও এই ধরনের ব্যাকবোন তৈরি আছে, যেগুলি হলো আমাদের ডেটা কমিউনিকেশন। এখন প্রশ্ন হলো, আমাদের কি কি ধরনের ফিজিক্যাল মিডিয়া? তোমরা জানো যে ফিজিক্যাল মিডিয়া মূলত আসলে আহ তিন রকমের আছে। একটা হলো টুইস্টেড পেয়ার, আর একটা হলো কোয়াক্সিয়াল কেবল, আর একটা হলো অপটিক্যাল ফাইবার। বর্তমান সময়ে অপটিক্যাল ফাইবার হলো সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে, এবং এটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের কমিউনিকেশন গুলি ইস্টাবলিশ করতে পারি। এবং institutional access network that would be of fundamentally important to provide the network connectivity in the internet. এবং ওয়াইফাই আর একটা আছে, যেটি হলো ওয়্যারলেস নেটওয়ার্ক, 4G 5G নেটওয়ার্ক, যেটা আসলে ওয়্যারলেস মিডিয়াম। এখানে কোনো ফিজিক্যাল মিডিয়াম থাকবে না, এটা ওয়্যারলেস মিডিয়াম থাকবে, যে ওয়্যারলেস মিডিয়ার মাধ্যমে আমরা কমিউনিকেট করতে পারি। তো এই হলো বড় দাগে আমাদের ইন্টারনেটের স্ট্রাকচার, কিভাবে করে এগুলি কানেক্টেড হবে। পরবর্তীতে আমরা আরো ক্লোজ ভিউ ইনটু দ্য অপারেশনাল প্রসেস আমরা দেখব। তো ইন্ট্রোডাক্টরি এই চ্যাপ্টারটাতে যে বিষয়গুলি আমরা খুব গুরুত্ব দিয়ে শিখবো, সেটা হলো ডেফিনেশন। তোমরা খুব ভালোভাবে, আমি সব কোর্সেই, সব ক্লাসেই ডেফিনেশনের উপরে আমি সবসময় বেশি গুরুত্ব দেই। ডেফিনেশন গুলি তোমরা খুব ভালোভাবে প্রথম দিকে যদি না শিখতে পারো, তাহলে পরবর্তীতে আমি যখন
কোনো একটা টপিক বোঝানোর জন্য বিভিন্ন যে টার্মিনোলজি গুলি উচ্চারণ করব, সেই টার্মিনোলজি গুলি যদি তোমার অজানা থাকে তাহলে কিন্তু ক্লাস বুঝতে তোমার অসুবিধা হবে। একইভাবে বই যখন তুমি পড়বে, তোমার বই পড়তে কিন্তু অসুবিধা হবে। তো এই কারণে ডেফিনেশন গুলিতে তোমরা খুব গুরুত্ব দিবে, এবং আমি যে ডেফিনেশনটা এখন নিয়ে আলোচনা করব সেগুলি ফান্ডামেন্টালি যেন তোমাদের নলেজের মধ্যে থাকে, সেটা আমার এক্সপেকটেশনের মধ্যে থাকবে। ওকে, সেটা হলো, প্রথম যেটা আলোচনা করব সেটা হলো ট্রান্সমিশন টাইম। মনে রাখবা, ট্রান্সমিশন টাইম ডিপেন্ড করে কোন সাইজের ডেটা প্যাকেট আমি পাঠাচ্ছি সেই প্যাকেটের সাইজের উপরে, আর যে লিংকের উপর দিয়ে আমি ডেটা ট্রান্সমিট করতেছি সেই লিংকের স্পিডের উপরে। দ্যাট মিনস লিংক ট্রান্সমিশন রেট আর হলো প্যাকেট সাইজ। এল বাই আর হলো ট্রান্সমিশন টাইম। এল বাই আর হলো কি? ট্রান্সমিশন টাইম। সো ট্রান্সমিশন রেট আর হলো প্যাকেট সাইজ, দ্যাট উইল গিভ ইউ দ্য ট্রান্সমিশন। এটা হলো ম্যাথমেটিক্যালি। ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন হলো এই একটা ডেটা বা প্যাকেটের প্রথম বিট মিডিয়াতে ইনসার্ট করার টাইম যেটা, সেখান থেকে শুরু করে ওই প্যাকেটের লাস্ট বিট মিডিয়াতে, মিডিয়া বলতে এই ট্রান্সমিশন লিংকে, এই মিডিয়াতে ইনসার্ট করতে যে সময় লাগবে সেই সময়কে বলি আমরা ট্রান্সমিশন টাইম। আবার বলছি, কোন একটা ডেটা প্যাকেটের ফার্স্ট বিট থেকে শুরু করে ফার্স্ট বিট যে সময় ট্রান্সমিশন লিংকে প্রবেশ করলো সেই সময় থেকে শুরু করে ওই প্যাকেটের লাস্ট বিট ট্রান্সমিশন লিংকে প্রবেশ করা পর্যন্ত যে সময়, সেই সময়কে বলবো আমরা হলো ট্রান্সমিশন টাইম। কথা বোঝা গেছে? সেই সময়কে বলবো আমরা কি? সেই সময়কে বলবো হলো আমরা ট্রান্সমিশন টাইম। খেয়াল করে দেখো, ট্রান্সমিশন টাইম হলো এমন একটা টাইম যেটা হলো এই এই দুইটার ডিফারেন্সকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এখন এটা নির্ভর করবে হলো ক্যাপাসিটির উপরে। তাহলে ট্রান্সমিশন টাইমের ডেফিনেশন খেয়াল করে দেখো, এল বাই আর। মনে রাখো যে ট্রান্সমিশন টাইম প্যাকেট রাউটারে বা নেক্সট হোপ নোডে গেল কি গেল না, এর উপরে ট্রান্সমিশন টাইম পার্থক্য হবে না, ওইটা ট্রান্সমিশন টাইম না। ট্রান্সমিশন টাইমটা হলো জাস্ট এই মেশিন থেকে প্যাকেট গুলি বের হয়ে এই লিংকে প্রবেশ করতে একটা ডেটা প্যাকেটের যে সময় লাগবে সেই সময়টাকে বলবো আমরা হলো ট্রান্সমিশন টাইম। এরপরে আসো দ্বিতীয়টা টাইম, সেটা হলো প্রপাগেশন টাইম। সেই প্রপাগেশন টাইম কিসের উপর নির্ভর করবে সেটাও আমি বলছি, এবং বিভিন্ন ধরনের ক্যাবল এখানে আছে সেগুলিও আমরা আলোচনা করব, এবং কিভাবে সেই ডেটা প্যাকেট গুলি এখানে প্রবেশ করবে সেগুলি আমরা দেখব। আচ্ছা, এরপরটা হলো প্রপাগেশন টাইম। প্রপাগেশন টাইম হলো একটা ডেটা প্যাকেট এখান থেকে শুরু করে এই পর্যন্ত ট্রাভেল করতে যে সময় লাগবে। একটা ডেটা বিট, একটা ডেটা বিট এখান থেকে শুরু করে এখান পর্যন্ত ট্রান্সমিট করতে যে সময় লাগবে, এখানে প্যাকেটের লেন্থের উপরে প্রপাগেশন টাইম ডিফার করবে না। তাহলে পরে প্রপাগেশন টাইম কি হবে? প্রপাগেশন টাইম হবে হলো লিংকের ডিস্টেন্স ডিভাইডেড বাই লিংকের প্রপাগেশন স্পিড। প্রপাগেশন স্পিড সাধারণত লাইটের স্পিড 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ইউজুয়ালি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সেই প্রপাগেশন স্পিড আর হলো এখানে ডিস্টেন্স, এই প্রপাগেশন টাইম যেটা সেটা রিলেটিভলি অনেক অনেক লো হবে। আর দুইটা টাইম আছে এই প্রপাগেশন টাইম ট্রান্সমিশন টাইম বাদেও, আরো দুইটা টাইম আছে। একটা হলো কিউইং ডিলে, আর একটা হলো তোমার আহ প্রসেসিং ডিলে। তো প্রসেসিং ডিলে এবং কিউইং ডিলে এই রাউটার গুলিতে ঘটে, সেগুলি আমরা আর একটু পরে গিয়ে আলোচনা করব। রাউটারের ইন্টারলিংক যখন স্ট্রাকচার আসবে তখন আমরা আলোচনা করব। ফিজিক্যাল মিডিয়াটা আমরা ডেটা কমিউনিকেশনে বিস্তারিত করেছি, এইখানেও টপিকের মধ্যে ভাবে নাই, জাস্ট একটু রিভিশনের জন্য, যে বিট গুলি যখন এই মিডিয়ামের ভিতর দিয়ে প্রপাগেট করবে তখন ট্রান্সমিটার এবং রিসিভার সার্কিটরি কত ডিস্টেন্সে অবস্থান করতেছে
সেটা আসলে খুব গুরুত্বপূর্ণ। ফিজিক্যাল লিঙ্ক বিভিন্ন ধরনের মিডিয়া হতে পারে, তোমরা জানো। একটা হলো গাইডেড মিডিয়া, একটা আনগাইডেড মিডিয়া। গাইডেড মিডিয়ার মধ্যে হলো টুইস্টেড পেয়ার, অপটিক্যাল ফাইবার এবং কোয়াক্সিয়াল কেবল, তিন রকমের আছে। আনগাইডেড মিডিয়া হলে যে ফ্রি স্পেস, যেটা রেডিও ওয়্যারলেস সিগন্যাল আমরা প্রোপাগেশন করি, সেটা এখানে ছবি দিয়ে দেওয়া হয়েছে। এটা টুইস্টেড পেয়ার, এটা হলো ইউটিপি কেবল RJ45 দিয়ে কানেক্ট করা হয়েছে, RD45 কানেক্টর। কোয়াক্সিয়াল কেবলও এরকম, এখানে জাল মতো দেওয়া থাকে এবং একটা শিল্ডিং দেওয়া থাকে যেন পোকামাকড় এটার মধ্যে আঘাত করতে না পারে এবং ক্রসটক নয়েজ গুলিকে যেন আহ, ইয়ে করা সম্ভব হয়। এটা হলো ফাইবার অপটিক কেবল, এটা মাল্টিকোর ফাইবার অপটিক কেবল, খুবই সূক্ষ্ম সুতার মতো ফাইবার এলিমেন্টের ভিতর দিয়ে আসলে ভেরি হাই স্পিড, টেন্স অফ হান্ড্রেডস অফ গিগাবিটস পার সেকেন্ডে ডেটা ট্রান্সমিট করা সম্ভব হয়। এবং অল ওভার দ্য ওয়ার্ল্ড হাই স্পিড কমিউনিকেশনের ক্ষেত্রে পৃথিবীর এক প্রান্তের মানুষকে আর এক প্রান্তের মানুষের সাথে ভেরি হাই স্পিডে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে এই অপটিক্যাল ফাইবারের আবিষ্কার একটা যুগান্তকারী আবিষ্কার, এবং এটি সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট নিয়ে এসেছে সিস্টেমস। এবং definitely that wireless radio is being utilized for the data communication in the field, and that will be really helpful for the understanding of the material that are of time. এবং ওয়্যারলেস এর ক্ষেত্রে কোনো মিডিয়া থাকবে না, এখানে হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন হয়, একদিক থেকে কমিউনিকেশন হবে, অপর দিক থেকে তারপরে ডেটা আসবে। এবং আমরা রিফ্লেকশন প্রিন্সিপল ব্যবহার করে ডেটা আমরা ট্রান্সমিট করে থাকি। এবং তোমরা জানো যে বর্তমানে ওয়্যারলেস অনেক ধরনের টেকনোলজি প্রচুর পরিমাণ ডেপ্লয়মেন্ট হচ্ছে। সবচেয়ে বড় সুবিধা যেটা ওয়্যারলেস নেটওয়ার্কের, সেটি হলো এখানে কোনো কেবল ইনস্টলেশনের প্রয়োজন হয় না। শুধু বেজ স্টেশন, টাওয়ার বা ওয়্যারলেস রাউটার এগুলি কনফিগার করলেই মোবিলিটি, মানুষদেরকে যারা ব্যবহার করবে তাদের একটা নির্দিষ্ট জায়গায় অফিসে বা বাসায় বসে ব্যবহার করতে হয় না, তারা যে কোনো জায়গায় মুভমেন্ট করে এটাকে ব্যবহার করতে পারে। তো এই ধরনের ফ্যাসিলিটির কারণে বর্তমান সময়ে ওয়্যারলেস ডিভাইসের যেটা ডিমান্ড, সেটা এক্সপোনেনশিয়ালি আসলে ইনক্রিজ করতেছে। সো 10 to 100 Mbps ডেটা ট্রান্সমিট হবে, এবং টেন্স অফ মিটার্স ডেটা আসলে ট্রান্সমিট করা সম্ভব হবে ওয়্যারলেস ল্যানে। 4G বা 5G তে তোমরা জানো সেভারেল টেন্স অফ কিলোমিটার পর্যন্ত ডেটা ভেরি হাই স্পিডে কমিউনিকেট করা সম্ভব হয়। ভেরি শর্ট ডিস্টেন্স ব্লুটুথ কমিউনিকেশন, বর্তমানে আমরা গাড়িতে থাকা ডিভাইস, ইয়ারফোন, ইয়ারবাড ইত্যাদিতে ব্লুটুথের মাধ্যমে আমরা কমিউনিকেট করতে পারি। অনেক হ্যান্ডি ডিভাইস একে অপরের সাথে কমিউনিকেট করার জন্য ব্যবহৃত হচ্ছে। টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ is also being utilized significantly over there. স্যাটেলাইট কমিউনিকেশন লং ডিস্টেন্স কমিউনিকেশনের ক্ষেত্রে, বাট ইটস ডিলে ইজ স্টিল comparatively higher compared to the optical links. নেটওয়ার্ক এজে এই সমস্ত ডিভাইস আছে, ক্লায়েন্ট আছে, সার্ভার আছে। সাধারণত এজে হলো ক্লায়েন্ট এবং সার্ভার, এরা একে অপরের সাথে হলো কমিউনিকেটেড থাকবে, এবং কমিউনিকেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের যে রিসোর্স গুলি সেগুলি তারা কমিউনিকেট করবে, এবং তারা এই এই বিভিন্ন রাউটার এবং বিভিন্ন যে ক্লায়েন্ট গুলি আছে তারা একে অপরের মাধ্যমে, রাউটারের মাধ্যমে বিভিন্ন নেটওয়ার্ক ট্রাভেল করে ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে কমিউনিকেশন হবে। এইটাকে আমরা বলছি ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন। এটাও তোমরা জানো যে এই ক্ষেত্রে হলো সার্ভারটা অলওয়েজ অন, ফিক্সড আইপি অ্যাড্রেস সেখানে থাকবে, আর ক্লায়েন্ট হলো ইন্টারমিটেন্ট, কখনো সে অন থাকবে কখনো অফ থাকবে, অপরচুনিস্টিক্যালি যখন তার প্রয়োজন হবে তখন সে এটার সাথে কমিউনিকেট করে ডেটা কমিউনিকেট করবে। আর পেয়ার টু পেয়ার যদি হয় তাহলে সিম্পলি দুইটা ডিভাইস, এরকম একটা ডিভাইস আর একটা এরকম ডিভাইসের সাথে কমিউনিকেট করবে, এবং সেই কমিউনিকেশন হলো অপরচুনিস্টিক। এখানে কোনোটারই আইপি অ্যাড্রেস ফিক্স না, এবং কোনোটাই সার্বক্ষণিক ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকবে না। তারা যে যখন যার মতো করে অন হবে, এবং যে যখন যাকে খুঁজে পায় সে অনুযায়ী তারা একে অপরের সাথে কমিউনিকেট করবে। কোনো
মিনিমাল অথবা নো ইউজ অফ ডেডিকেটেড সার্ভার। স্কাই, বিটটরেন্ট, কাজা, এরকম অনেকগুলি বর্তমানে অ্যাপ্লিকেশন আছে যেগুলি হাইলি ইউটিলাইজ করতেছে এই ধরনের সিস্টেমস গুলিকে। তো তার উপরে ভিত্তি করে তুমি জানো যে আমরা বিভিন্ন যে কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস গুলি আমরা নেই, তার মধ্যে একে অপরের সাথে আমরা সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে কমিউনিকেট করি এবং ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, টিসিপি প্রোটোকলের মাধ্যমে আহ, একটা ক্লায়েন্ট সার্ভারের সাথে কানেক্ট করবে এবং সে অনুযায়ী সেখান থেকে বিভিন্ন রিসোর্স গুলিকে সে ডাউনলোড করবে। এবং ডেফিনেটলি ইটস রিলায়েবল ইন অর্ডার বাইট স্ট্রিম অফ দি ডেটা ট্রান্সফার দ্যাট উইল বি হ্যাপেন্ড ওভার দেয়ার। অ্যান্ড আমরা টিসিপি রিলায়েবল ডেটা কমিউনিকেশন ইনশিওর করে, এবং ইন অর্ডার মানে যে অর্ডারে পাঠানো হয়েছে ওই পাশে গিয়ে অ্যাপ্লিকেশন লেয়ারে ঠিক সেই অর্ডারেই ডেটাটা রিসিভ হবে। এটা আসলে এখানে ইনশিওর হয়। ফ্লো কন্ট্রোল এবং কনজেশন কন্ট্রোল, কেউ একজন কি বলতে পারবা যে ফ্লো কন্ট্রোল এবং কনজেশন কন্ট্রোলের মধ্যে পার্থক্য কি? এই দুইটা টার্মিনোলজি আগে শুনেছো কিনা, এবং হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্লো কন্ট্রোল অ্যান্ড কনজেশন কন্ট্রোল? আচ্ছা, তাহলে আমি বলে দিচ্ছি, খেয়াল রাখবে এই দুটা খুব গুরুত্বপূর্ণ। ফ্লো কন্ট্রোল হলো, একটা এক্সাম্পল দেই তারপর তাহলে তুমি বুঝতে পারবা। মনে করো তুমি বাংলাদেশ থেকে, ঢাকা থেকে তুমি ধরো তোমার হোম ডিস্ট্রিক্ট, এটা রাজশাহী, চিটাগং, খুলনা, বরিশাল, সিলেট, যে কোনো বিভাগে তোমার হোম ডিস্ট্রিক্ট, সেখানে তুমি কমিউনিকেট করতেছো। এখন তুমি যদি ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকো 100 Mbps একটা কানেকশনে, অথবা 10 Mbps একটা কানেকশনে যদি তুমি কানেক্টেড থাকো, কিন্তু যার সাথে কমিউনিকেট করতেছো সে মাত্র লেটস সে কেবিপিএস, সেভারাল 10 kbps বা 20 kbps, এই রেটে তুমি তোমার তোমার বন্ধু বা তোমার কোনো কোনো ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার, সে হলো কানেক্টেড আছে। এখন ফ্লো কন্ট্রোল হলো তুমি এত দ্রুত ডেটা পাঠাচ্ছ, 10 Mbps, 10 megabits অফ ডেটা পার সেকেন্ড, কিন্তু তোমার বন্ধু মাত্র 10 kilobit per second সে রিসিভ করতে পারে। তাহলে তুমি কি ওভারওয়েলম করে দিচ্ছ না রিসিভারকে? ডেফিনেটলি তুমি রিসিভারকে ওভারওয়েলম করে দিচ্ছ। রিসিভারের রিসিপশন রেটের চাইতে অনেক বেশি রেটে তুমি ডেটা পাঠাইতেছ। সেইটা কন্ট্রোল করতে হবে, এর নামই হলো ফ্লো কন্ট্রোল। তার মানে এন্ড ডিভাইসের উপর নির্ভর করবে যে সোর্স এমন রেটে ডেটা পাঠাবে না যে রেট রিসিভারকে ওভারওয়েলম করে দেয়। রিসিভার বলবে হোল্ড ডাউন ইওর হর্স, এত দ্রুত ডেটা পাঠাও না। হোল্ড ডাউন ইওর হর্স, এত দ্রুত ডেটা পাঠাও না। সো সেন্ডার রিসিভারের রিসিপশন ক্যাপাসিটিকে অনার করে তার রেটটা কন্ট্রোল করবে, কত রেটে সে ডেটা ট্রান্সফার করতে পারে। আর যদি হয় ভাইস ভার্সা, সেন্ডারেরই কম ডেটা রেট, রিসিভারের ডেটা রেট বেশি, ওইটা তো কোনো সমস্যা নাই। সেন্ডার ধীরে ধীরে পাঠাচ্ছে, রিসিভারও ধীরে ধীরে রিসিভ করবে। কারণ যে ডেটা সেন্ডার পাঠায়নি সেই ডেটা তো আর রিসিভার রিসিভ করার করতে পারবেও না, করার নিয়ে তার কোনো মাথা ব্যথাও নাই। তো উল্টাটা হইলে কোনো সমস্যা নাই, কিন্তু সেন্ডারের স্পিড যদি বেশি হয়ে যায়, রিসিভারের স্পিড যদি কম হয়ে যায়, তাহলে সমস্যা। এই জন্য ফ্লো কন্ট্রোল আমরা চ্যাপ্টার 3-তে গিয়ে এটা কিভাবে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করতে হয় সেটা আমরা করব। বাট ফার্স্ট চ্যাপ্টারটাতে পুরো কোর্সের সম্পর্কে একটা ধারণা নিব যে কি কি জিনিস আমরা এখানে আলোচনা করব, পড়বো, এবং তার ফান্ডামেন্টাল ডেফিনেশন কি এবং কিভাবে কাজ করে, এগুলি আমরা ফান্ডামেন্টাল। কনজেশন কন্ট্রোল আবার ভিন্ন জিনিস। কনজেশন কন্ট্রোল হলো
কোনো একটা রাউটারের আমার একটা কোশ্চেন ছিল। বিধি বলো। স্যার বলছিলাম যে ডাটা রিসিভ, যখন ডাটা ফ্লোটা বেশি হবে তখন কি রিসিভার মানে রিসিভ করবে না, শুধু এটা মানে ডিক্লেয়ার করবে যে হচ্ছে আহ, মানে ফ্লোটা ডাউন করতে হবে এমন? হ্যাঁ, ওই ওই রিসিভার বলে দিবে যে আমার ক্যাপাসিটি এইটা আছে, তো সেই ক্যাপাসিটির চেয়ে কম পরিমাণ ডেটা তুমি পাঠাও। রিসিভার বলে দিবে, ঠিক আছে। সেন্ডার এবং রিসিভারের মধ্যে একটা কমিউনিকেশন হবে, সেই কমিউনিকেশনের মাধ্যমে তারা এটাকে এনশিওর করবে, ঠিক আছে। সেন্ডার এবং রিসিভারের মধ্যে একটা কমিউনিকেশন হবে, সেই কমিউনিকেশনের মাধ্যমে তারা এটাকে ইনশিওর করবে। এইবার দেখো, আমাদের নেক্সট যেটা টপিক সেটা হলো আমাদের এই যে কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস হলো টিসিপি, যে ফ্লো কন্ট্রোল করে, কনজেশন কন্ট্রোল করে, অর্ডার মেইনটেইন করে, রিলায়েবিলিটি অফার করে, সবগুলি করে। আরেকটা আছে হলো কানেকশন লেস সার্ভিস, এটাকে বলি আমরা ইউডিপি, ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। সেটা সেটাও আমরা চ্যাপ্টার থ্রিতে গিয়ে ডিটেল পড়বো। টিসিপিও ডিটেল পড়বো চ্যাপ্টার থ্রিতে গিয়ে। ইউডিপি, ইউডিপি কি? ইউডিপি হলো, সে কানেকশন এস্টাবলিশ করবে না, কোনো রিলায়েবিলিটি ইনশিওর করবে না, কোনো ফ্লো কন্ট্রোল করবে না, কোনো কনজেশনও কন্ট্রোল করবে না। আপাত দৃষ্টিতে দেখে তোমাদের মনে হতে পারে এই ধরনের উলঙ্গ প্রোটোকলের আমাদের দরকার। ট্রু, ইউ আর ট্রু। এই প্রোটোকলকে বেয়ার প্রোটোকলও বলা হয়, উলঙ্গ প্রোটোকল। কেন? ও কানেকশন সোর্স থেকে ডেস্টিনেশনে কোনো কানেকশন এস্টাবলিশ করে না, আল্লাহর ওয়াস্তে পাঠায় দেয়। রিসিভার পাইলে পাইলো, না পাইলে না পাইলো, রিসিভার পেয়েছে কি পায় নাই সেসব নিয়েও সেন্ডার কোনো ওর ওর কোনো মাথা ব্যথা। আবার আনরিলায়েবল, দ্যাট মিনস রিলায়েবিলিটি সে মেনটেন করে না। ফ্লো কন্ট্রোল, রিসিভারের কি রেটে রিসিভ করতে পারবে কি পারবে না, আসলে কি অবস্থা আছে কিচ্ছু সে খেয়াল করে না, সে তার মতো পাঠাই দেবে। নো কনজেশন কন্ট্রোল, রাউটার কনজেস্টেড হইলো কি হইলো না এগুলিও সে কনসিডার করেন, সে পাঠায় দিবে। এখন প্রশ্ন হলো, টিসিপির জন্য যেরকম এই যে এইচটিটিপি প্রোটোকল ওয়েব কমিউনিকেশনের জন্য ব্যবহৃত হয়, এফটিপি ফাইল ট্রান্সফারের জন্য ব্যবহৃত হয়, টেলনেট রিমোট লগ ইনের জন্য ব্যবহৃত হয়, এসএমটিপি ইমেলের জন্য ব্যবহৃত, এগুলি সবই টিসিপি প্রোটোকল ব্যবহার করে। তাহলে ইউডিপি প্রোটোকলের দরকারটা কি? ইউডিপি প্রোটোকলের দরকার এই কারণে যে ইন্টারনেটে এমন কিছু অ্যাপ্লিকেশন আছে যাদের জন্য টিসিপি প্রোটোকল ব্যবহার করতে গেলে এটার ওভারহেড অনেক অনেক বেশি। কিরকম? তোমরা জানো যে ভিডিও যখন আমরা ট্রান্সমিট করি, এই ভিডিওটা আসলে অনেকগুলি স্টিল ইমেজের সমষ্টি। প্রতি সেকেন্ডে 24টা একটা টেকনোলজি, আর একটা টেকনোলজি 30টা। প্রতি সেকেন্ডে 25 থেকে 30টা স্টিল ইমেজ যদি আমরা ট্রান্সফার করি, তাহলে পরে ওইটা মুভিং ইমেজ আকারে, মুভিং ডকুমেন্ট হিসাবে আমাদের কাছে প্রতীয়মান হয়। কেন? আমরা যখন কোনো ছবি দেখি আমাদের এই চোখ দিয়ে, ছবি দেখার পরে ওইটা 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ, দ্যাট মিনস 100 মিলি সেকেন্ড স্থায়িত্ব থাকে আমাদের ব্রেনে। তো এর চেয়েও কম সময়ের মধ্যে যদি আমি আরেকটা ছবি তাকে দেখাই, সে আসলে যদি পাশাপাশি কাছাকাছি মুভ করতেছে এই ধরনের ছবি যদি দেখায়, তাহলে সে আসলে মুভিং অবজেক্ট দেখতে পাবে স্টিল ছবির পরিবর্তে। সো দিস ইজ দ্য টেকনোলজি বিং ইউটিলাইজড। হিউম্যান পার্টস, হিউম্যান ক্যাপাসিটিকে কনসিডারেশনে নিয়ে এসে টেকনোলজিটাকে ওইভাবে সাজানো হয়েছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই ধরনের একটা ভিডিও ইমেজের 25টার পরিবর্তে যদি সেকেন্ডে 22টা 23টা পাঠানো হয়, তাহলেও কিন্তু ওই নাটকটা বোঝা যাবে, সিনেমাটা বোঝা যাবে, খবরটা বোঝা যাবে, খেলাটা বোঝা যাবে। তার মানে সার্টেইন নাম্বার অফ ডেটা প্যাকেটস, একটা মিনিমাম নাম্বার অফ ডেটা প্যাকেটস যদি লস হয়ে যায়, তাহলেও
সেন্ডার রিসিভারকে কি জিনিস কমিউনিকেট করতে চাচ্ছে সেটা কমিউনিকেট করা সম্ভব হবে। এটার অর্থ হলো এই ধরনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইউটিউব ভিডিও স্ট্রিমিং, তারপরে ভিডিও কনফারেন্সিং, ইন্টারনেট টেলিফোনি, ডিএনএস, এই ধরনের অ্যাপ্লিকেশন টলারেন্ট যেগুলি লস টলারেন্ট সেই অ্যাপ্লিকেশনগুলির ক্ষেত্রে আমাদের সার্টেইন নাম্বার অফ ডেটা প্যাকেটস লস হইলেও অরিজিনাল ইনফরমেশন আসলে রিসিভারকে কমিউনিকেট করা সম্ভব। সেখানে যদি আমরা টিসিপির মতো একটা কাঠখোট্টা এবং অত্যন্ত স্ট্রিক্ট একটা প্রোটোকল ব্যবহার করতে যায়, সেই ক্ষেত্রে ট্রান্সমিশন রেট অনেক স্লো হয়ে যাবে এবং অপ্রয়োজনীয় ভাবেই আমরা রিট্রান্সমিশন করতেই থাকবো। কাজেই ইউডিপি প্রোটোকল দিয়ে এই সমস্ত ডেটা পাঠানো হয় এবং আইপি লেয়ার ইন্টারনেট প্রোটোকল আইপির উপরে ভরসা করে সেটা পাঠিয়ে দেওয়া হয়। যে নেটওয়ার্ক লেয়ারে একটা প্রোটোকল আছে আইপি, সে ইনশিওর করবে মোটামুটি ভাবে বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য একটা ব্যান্ডউইথ, সার্টেন অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ একটা অ্যালোকেট করা, তার উপরে ভিত্তি করে সে ডেটা ট্রান্সমিট করবে। হাইলি কনজেস্টেড এবং ভেরি ইম্পর্টেন্ট ট্রাফিক যদি সেখানে থাকে, সেগুলি প্রায়োরিটি পাবে, সেই জায়গায় হবে না, কিন্তু টিল দেয়ার আর স্পেসেস ওভার দেয়ার পাঠানো সম্ভব হবে এবং সেইটা সেইটা ক্যাপাসিটি কে মিট করা সম্ভব হবে। প্রত্যেক প্রত্যেক হপে হপে ইরোর চেকিং করার কোনো প্রয়োজন নাই, ডেস্টিনেশনে কোনো ইরোর চেকিং করার প্রয়োজন নাই, শুধু কন্টিনিউয়াসলি পাঠিয়ে দিবে। লাস্টে গিয়ে কোনো প্যাকেট যদি ইরোর হয় তাহলে ওটা ড্রপ করে দিবে, না হলে সে রিসিভ করে দিবে, আর সেন্ডার তার মতো পরপর 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 পাঠিয়ে যাবে। সো দিস ইজ হাউ ইউডিপি প্রোটোকল ensures quality services towards a certain applications that allow some level of loss of data, some percentage, small percentage of loss of data। তো সেই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা, এটা খুব গুরুত্বপূর্ণ টপিক। পরবর্তীতে এগুলি ইমপ্লিমেন্ট কিভাবে করা হয় সেগুলি আমরা আবার আলোচনা। প্যাকেট সুইচিং এবং সার্কিট সুইচিং, এটা আমরা ফান্ডামেন্টাল টপিকটা আমরা একটু দেখব। খেয়াল করে দেখো, প্যাকেট সুইচিং যেটা, সেটা হলো একটার পর একটা ডেটা প্যাকেট বিভিন্ন রাউটার ট্রাভেল করে যাবে, এই রাউটার থেকে এই রাউটার, তারপরে এই রাউটার, এবং সোর্স থেকে ডেস্টিনেশনে আগে থেকে বিভিন্ন রাউটার বলে দেওয়া থাকবে না, প্রত্যেকটা রাউটার ইন্ডিপেন্ডেন্টলি নেক্সট কোন রাউটারের কাছে ডেটা পাঠাইলে দ্রুত ডেস্টিনেশনে পৌঁছানো যাবে সেইটা সে ডিটারমাইন করবে। কাজেই প্যাকেট সুইচিং এর ক্ষেত্রেও হোস্ট কি করে, পুরো ডেটা কে অ্যাপ্লিকেশন লেয়ারে ওইগুলি ছোট ছোট প্যাকেটে ভাগ করে নিবে এবং ছোট ছোট প্যাকেট আকারে পাঠাবে। কেউ হয়তোবা 1 মেগাবাইটের একটা ফাইল পাঠাচ্ছে, এটাকে প্রতিটা প্যাকেটে হয়তোবা 1400 বা 1500 বাইট ডেটা দিয়ে অনেকগুলি ডেটা প্যাকেট এরকম পাঠাবে, এবং সেই প্যাকেটগুলি এই প্যাকেট সুইচিং নেটওয়ার্কে বিভিন্ন পাথ ফলো করে যেতে পারে। সবগুলি প্যাকেট একটা সোর্স থেকে একটা ডেস্টিনেশনে যে একই পাথ ফলো করবে তা না, কিছু প্যাকেট হয়তোবা এই পাথটা ফলো করলো এই ডেস্টিনেশন মেশিনে পৌঁছানোর জন্য, কিছু প্যাকেট হয়তোবা এই পাথটা ফলো করলো এই ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য, এমনকি কিছু প্যাকেট এই পাথও ফলো করতে পারে। তো বিভিন্ন পাথ সোর্স থেকে ডেস্টিনেশনে থাকতে পারে এবং ওই মুহূর্তে নেটওয়ার্কের কনজেশন, নেটওয়ার্কের রিসোর্সের অ্যাভেলেবিলিটি, রাউটার গুলির প্রসেসিং ক্যাপাসিটি, লিঙ্ক গুলির প্রসেসিং ক্যাপাসিটি ইত্যাদি বিবেচনা করে যে পথে ডেটা পাঠাইলে ফাস্টার ডেস্টিনেশনে পৌঁছানো যাবে, বেশিরভাগ রাউটিং প্রোটোকল এভাবে করেই কাজ করে। ফরওয়ার্ডিং হলো একটা রাউটারের ইনপুট পোর্টে ডেটা আসার পরে ও কোন আউটপুট পোর্টে ডেটা পাঠাবে সেইটা ডিটারমাইন করার নাম হলো ফরওয়ার্ডিং। সো ফরওয়ার্ডিং ইজ সিম্পলি
forwarding a data packet at the input port of a router to the designated output port so that data expected that the data can be reached at the destination ফার্স্ট। তো সেইটা হলো সোর্স এবং ডেস্টিনেশনের ভিতরের যে পাথ আছে সেটা দিয়ে নির্ধারিত। খেয়াল করে দেখো, অনেকেই কিন্তু রাউটিং এবং ফরওয়ার্ডিং এর মধ্যে পার্থক্য বলতে পারে না। আমার সাথে ক্লাস করতেছো, আমি এক্সপেক্ট করব আমার ক্লাসের প্রত্যেকটা ছেলে মেয়ে এই বিষয়গুলি খুব ভালোভাবে পড়বে এবং পার্থক্যগুলি জানবে। রাউটিং এবং ফরওয়ার্ডিং এর মধ্যে পার্থক্য দেখো, প্রতিটা রাউটারে প্রতিটা রাউটারে এই ধরনের একটা টেবিল থাকে, আমরা বলি রাউটিং টেবিল বা ফরওয়ার্ডিং টেবিল। ঠিক আছে, এই টেবিলের মধ্যে এন্ট্রি কি থাকে? এন্ট্রি থাকে হলো নেক্সট হপ এইটা হলে আউটপুট লিংক এইটা, দ্যাট মিনস নেক্সট হপ যদি এইটা হয় তাহলে আউটপুট লিংক 3, দ্যাট মিনস এই পাথে ডেটা প্যাকেটটা ফরওয়ার্ড করবে। তার মানে কোন দিকে ডেস্টিনেশনের উপরে ভিত্তি করে, এটাকে বলে ডেস্টিনেশন বেসড ফরওয়ার্ডিং। ডেস্টিনেশনের উপরে ভিত্তি করে সে ঠিক করবে নেক্সট হপ কোনটা। এখন প্রশ্ন হলো, এইটার এই টেবিলের এন্ট্রি গুলি তৈরি করবে কে? এই টেবিলের এন্ট্রি গুলি তৈরি করবে রাউটিং অ্যালগোরিদম। নেটওয়ার্ক লেয়ার চ্যাপ্টার 4-5 গিয়ে আমরা এগুলি পড়বো। রাউটিং অ্যালগোরিদম আছে, সেই রাউটিং অ্যালগোরিদম তৈরি করবে এই ফরওয়ার্ডিং লিংকের এন্ট্রি। ওইটার নাম হলো রাউটিং। রাউটিং যদি বলে তাহলে আমি বলবো determining the next hop path to reach a destination is the responsibility of the routing algorithm. এখন ফরওয়ার্ডিং কি? ফরওয়ার্ডিং হলো গিভেন দ্যাট এই টেবিলটা অলরেডি তৈরি করা আছে, রাউটিং অ্যালগোরিদম এটা অলরেডি তৈরি করে ফেলে রেখেছে। এখন ফরওয়ার্ডিং অ্যালগোরিদমের কাজ হলো একটা প্যাকেট যখনই আসলো ওই ওই রাউটার এই প্যাকেটের হেডার ফাইলটা চেক করবে, ডেস্টিনেশন কোনটা, 0,111, এই যে 0,111 এইটার সাথে মিলে গেছে, তাহলে কত নম্বরে পাঠাবে? 2 নাম্বার লিঙ্কে পাঠাবে, এইদিকে পাঠাবে। এই কাজটার নাম হলো ফরওয়ার্ডিং। এই কাজটার নাম কি? ফরওয়ার্ডিং। ফরওয়ার্ডিং হলো ডিটারমাইনিং forwarding a data packet, incoming data packet in a certain port of a router to the output port, followed by the entries of the routing table or forwarding table. So this is local. Forwarding function is local function. রাউটিং অ্যালগোরিদমকে যেরকম ওই টেবিল পূর্ণ করতে হলে আরো অনেকগুলি রাউটারের সাথে তাকে যোগাযোগ করতে হয়, জানতে হয় যে কিভাবে যাওয়া যাবে। আর ফরওয়ার্ডিং করতে হলে যে জানতে হয় না, ওইখানে গেলে বোঝা যায়। ঠিক আছে, so routing is global. It's an action determining the source destination paths. Forwarding is the local. It's determining the next hop link for a incoming packet. That is what forwarding is. এখানে একটা সুন্দর এক্সাম্পল আছে। ধরো আজকে থেকে 2 বছর পরে তোমরা আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করে জিআরই টোফেল ইত্যাদি দিয়ে আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি অ্যাডমিশন হয়ে গেল, তুমি পড়তে যাবা, মাস্টার্স বা পিএইচডি করতে যাবা। এখন তুমি টিকিট কাটছো, তোমার অপশন আছে সিঙ্গাপুর হয়ে আমেরিকায় যাওয়ার, জাপান হয়ে আমেরিকার যাওয়ার, চায়না হয়ে আমেরিকা যাওয়ার। তোমার অপশন আছে আবুধাবি হয়ে আমেরিকা যাওয়ার, তোমার অপশন আছে কাতার হয়ে আমেরিকা যাওয়ার, তোমার অপশন আছে টার্কি হয়ে আমেরিকা যাওয়ার, তোমার অপশন আছে মালয়েশিয়া বা হংকং হয়ে আমেরিকা যাওয়ার, কোরিয়া হয়ে আমেরিকা যাওয়ার। অনেকগুলি প্লেন বাংলাদেশে অপারেট করে, এর যে কোনো জায়গার টিকিট তুমি কাটলা। এই যে তুমি টিকিটটা কাটলা, অনেকগুলি অপশনের ভিতরে থেকে একটা অপশন তুমি চুজ করে নিয়েছো যে অমুক দিন এতটা সময় ফ্লাইট, প্রথমে এই ফ্লাইটে অমুক জায়গায় যাব, তারপরে সেখান থেকে নেক্সট ফ্লাইটে একবারে গিয়ে নর্থহ্যাম্পটন, নিউ ইয়র্কের পাশে ওইখানে একটা এয়ারপোর্টে গিয়ে আমি নামবো। এই যে ঠিক করলা, এইটার নাম হলো রাউটিং। আর ফরওয়ার্ডিং কোনটা? ফরওয়ার্ডিং হলো যেদিন টিকিট কাটা আছে ওই দিন এয়ারপোর্টে গেছো, এয়ারপোর্টে যাওয়ার পরে লাগেজ চেক ইন করে এখন তুমি চেক ইন
লাগেজ যখনই করছো, বোর্ডিং পাস নিয়ে নিছো, বোর্ডিং পাসের উপরে লেখা আছে কত নাম্বার গেটে, কত নাম্বার হ্যাঙ্গারে তোমার প্লেন এসে তোমার জন্য ওয়েট করতেছে। হয়তো 7-এর এ, বা 12-র এ, বা বি, এত নাম্বার গেটে তুমি সেইখানে তুমি চলে গেলে। এই যে তুমি বোর্ডিং পাসটা নেওয়ার পরে 12 নাম্বার গেটে গেলা বা 7 নাম্বার গেটে গেলে, এটা হলো ফরওয়ার্ডিং। লোকাল লোকাল অ্যাক্টিভিটিস। আবার গেলা ধরো তুমি আহ এমিরেটস এয়ারলাইন্সে গেলা, গিয়ে নামলা তুমি হলো আহ ধরো আবুধাবিতে নাম। আবুধাবিতে তুমি গেলা, আবুধাবিতে নামার পরে নামলা হলো ধরো 30 নাম্বার গেট দিয়ে। নামার পরে তোমার 2 ঘন্টা ওখানে ওয়েটিং টাইম আছে, তুমি ফ্রেশ ট্রেশ হইলা, চা কফি খাইলা, একটু ঘুরে টুরে দেখলা কত নাম্বার কোথায়, 30 নাম্বার, তাহলে 30 নাম্বার গেটের দিকে ধীরে ধীরে হাঁটা শুরু করলা হ্যান্ড লাগেজটা নিয়ে। এইটা হলো তোমার ফরওয়ার্ডিং। লোকাল যে সমস্ত ডিসিশন সেগুলি হলো ফরওয়ার্ডিং। আর গ্লোবাল প্যারামিটারের উপরে ভিত্তি করে যেগুলি ডিসিশন সেগুলি হলো রাউটিং। এই যে এখানে একটা এক্সাম্পল দিছে বেটা, ক্যালিফোর্নিয়ার সান জোসে শহর থেকে নিউ ইয়র্ক শহরের পাশে নর্থহ্যাম্পটন একটা জায়গায় যাচ্ছে, ওই প্ল্যানটা হলো রাউটিং। আর ফরওয়ার্ডিং কোনটা? ওই যাওয়ার সময় একটা পার্টিকুলার জায়গায় গিয়ে দেখলো একটা ইউ লুপ আছে, ওই যে এখানে গিয়ে একটা লুপ আছে, এখানে বিভিন্ন অপশন আছে, ডানে বামে বিভিন্ন জায়গা দিয়ে যাওয়া যায়, ওর মধ্যে কোনটা দিয়ে যাবে সেটা ডিসিশন নেওয়াটা হলো ফরওয়ার্ডিং। লোকালি বিভিন্ন লুপ আছে, হয়তো ছোট ছোট পাথ আছে, বিভিন্ন জায়গায় ইউ লুপ আছে, তার মধ্যে কোনটা যাবে সেটা হলো ফরওয়ার্ডিং। তো রাউটিং এবং ফরওয়ার্ডিং এর মধ্যে পার্থক্যটা তোমাদের সকলের কাছে অত্যন্ত পরিষ্কার থাকতে হবে। আজকের লাস্ট একটা টপিক পরে আজকে আমরা শেষ করব, প্যাকেট সুইচিং। তোমরা মনে রাখবা যে প্যাকেট সুইচিং ইটস রিলেটেড টু দা হোপ বাই হোপ ডেটা ডেলিভারি ফ্রম সোর্স টু ডেস্টিনেশন, এবং দিস ইজ রেসপন্সিবল ফর মোস্ট অফ দি ডেটা কমিউনিকেশন ইন দ্য কারেন্ট ইন্টারনেট। আইপি প্রোটোকল তোমরা জানো সবচাইতে ডোমিনেটিং একটি প্রোটোকল, সেটা কিন্তু প্যাকেট সুইচিং প্রিন্সিপল ফলো করে ব্যবহৃত। এবং রিসোর্সের কন্টেনশন হইলে, বিভিন্ন ধরনের রিসোর্স স্কারসিটি দেখা দিলে, অ্যাভেলেবল ব্যান্ডউইথ ব্যবহার করে ম্যাক্সিমাম বেনিফিট যেটা আছে সেটা দেওয়ার জন্য সে চেষ্টা করে। তোমাদের সাথে একটু আগে আমি ট্রান্সমিশন টাইম নিয়ে কথা বলেছিলাম বা ট্রান্সমিশন ডিলে নিয়ে কথা বলেছিলাম, যেটা L/R। এখানে দেখো আবারও পরিষ্কার ভাবে এই বিষয়গুলি করে দেওয়া আছে। এই যে দেখো একটা ডেটা প্যাকেট এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে, আর বিটস পার সেকেন্ড হলো ট্রান্সমিশন রেট, এল বিট হলো তার প্যাকেট লেন্থ, সো L/R হলো তার ট্রান্সমিশন লেন্থ। এবং এখানে স্টোর করবে পুরাটা প্যাকেট, এখানে স্টোর হবে তারপরে ট্রান্সমিট হবে। এরকম না একদিক থেকে স্টোর করবে আর একদিক থেকে ট্রান্সমিট করবে, না, পুরো প্যাকেটটা এখানে স্টোর হবে, স্টোর হয়ে এখানে কিউতে জমা হবে, তারপরে সে ট্রান্সমিট করবে। তো এইভাবে করে হলো। এখন কিউইং, কিউইং খেয়াল করে দেখো, এইটা ডেটা রেট কত? 100 Mbps। এইটা ডেটা রেটও যদি 100 Mbps হয়, তাহলে এই রাউটারটা বিভিন্ন সোর্সের কাছ থেকে ডেটা পাচ্ছে হলো 100 Mbps এ। কিন্তু আনফরচুনেটলি এই রাউটারের যেটা আউটগোয়িং পাথ সেটা মাত্র 1.5 Mbps। কতক্ষণ পর কি হবে বলো তো দেখি, বলো তো দেখি কি হবে। একটা ডাক্তার প্রতিটা রোগী দেখতে যদি 5 মিনিট করে সময় নেয়, আর ওই ডাক্তারের রুমের সামনে যে ওয়েটিং প্লেস আছে, স্পেস আছে, ওইখানে যদি প্রতি মিনিটে একজন করে রুগী আসা শুরু করে, তাহলে কি ঘটনা ঘটবে বলো? স্যার বটল নেক হবে স্যার। গুড, বটলনেক হবে। তার মানে হলো রুগীদের ওয়েটিং টাইম অনেক বেড়ে যাবে। বাড়বে। রোগীদের ওয়েটিং টাইম অনেক অনেক বেড়ে যাবে। এখানে ঠিক সেই ঘটনা, বাস্তবিক বিভিন্ন উদাহরণ দিয়ে প্র্যাকটিক্যাল লাইফের সাথে মিলায় মিলায় তোমরা নেটওয়ার্কিং পড়বা। অত্যন্ত ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, ম্যাথমেটিক্যাল, লজিক্যাল এবং অ্যালগরিদমিক। এখানে মুখস্থ করার পরিমাণ একেবারেই খুবই খুবই সামান্য। তোমরা একটু বুঝে পড়বা, জেনে পড়বা, অনেক প্রশ্নের উত্তর সুন্দরভাবে তোমরা দিতে পারবা। এবং
প্র্যাকটিক্যাল লাইফেও এই নলেজ এখনকার সময় তোমরা জানো সফটওয়্যার নেটওয়ার্ক এগুলি খুব হাইলি ইন্টার রিলেটেড হয়ে গিয়েছে এবং নেটওয়ার্কের অপারেশনসও সফটওয়্যার ডিফাইন্ড হয়ে গিয়েছে। ফলে আমি নেটওয়ার্কিং এ ভালো, সফটওয়্যারে ভালো না, আমি সফটওয়্যারে ভালো নেটওয়ার্কিং এ ভালো না, ওইটা আমার ইন্টারেস্টেড না, এটা নিয়ে কিন্তু যাওয়া যাবে না। ফান্ডামেন্টাল নলেজ সব জায়গারই লাগবে, সো দ্যাট সকল সফটওয়্যার সিস্টেমের ব্যবহার কিন্তু ওভার দ্য নেটওয়ার্ক, এবং নেটওয়ার্কের ডিনামিক্স না জানা থাকলে এফিশিয়েন্ট সফটওয়্যার সিস্টেমও ডিজাইন করা সম্ভব হবে না। তো এই জন্য এই বিষয়গুলি খুব ভালোভাবে পড়বে। দেখো এখানে, তো এটা যদি মাত্র 1.5 MBps হয়, কতক্ষণ পরে এই রাউটারের যে বাফার স্পেস আছে, কোন জায়গারই তো স্টোরেজ স্পেস আনলিমিটেড না, নিশ্চয়ই লিমিটেড। এই যে বাফার স্পেস আছে, এই বাফার স্পেস কি হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে। এবং তখন পূর্ণ যখন হয়ে গেল, সবগুলিতে ডেটা প্যাকেট চলে আসছে, তখনই আহ, এই প্রতিটা ডেটা প্যাকেটের ওয়েটিং টাইম অনেক বেড়ে যাবে। এটাকে বলতেছি আমরা কিউইং ডিলে। ওয়েটিং টাইম অনেক বেড়ে যাবে, এবং এরপরেও যদি ডেটা প্যাকেট আসে বা পূর্ণ হয়ে যাওয়ার পরেও, তাহলে সেই প্যাকেটটা কিন্তু ড্রপ করবে। সেটাকে বলতেছি আমরা কনজেশন স্টেট, কনজেস্টিভ স্টেট। রাউটার হ্যাজ বিন কনজেস্টেড, দ্যাট মিনস নতুন কোনো প্যাকেট আসলে ওটাকে রাখার ওর কোনো জায়গা নাই, প্যাকেটটাকে ড্রপ করতে হচ্ছে। দ্যাট ইজ হাইলি আনএক্সপেক্টেড ফর দি সিস্টেম রিসোর্সেস। তো এই জন্য কিউইং, এই যে এখানে কিউইং যেরকম প্র্যাকটিক্যাল লাইফে আমরা গাড়ির কিউইং দেখি, বিভিন্ন টোল বুথের সামনে, বাসের সামনে মানুষের কিউইং দেখি, এই যে এখানে এখানে কিউইং, বিভিন্ন জায়গায় আমরা কিউইং দেখি। ঠিক ওরকম রেটে যদি ডেটা আসতে থাকে আর স্লোয়ার রেটে যদি ডেটা প্রসেস হতে থাকে, তাহলে সেখানে কিউ অনেক অনেক বেড়ে যাবে। তো সেই কিউইং টাইম যেন না বাড়ে, সেজন্য আমাদের লস ও প্রোটেক্ট করতে হবে, কিউইং ডিলেটাকেও কমায় নিয়ে আসতে হবে। সো হোয়াট উই নিড ইজ আউটগোয়িং লিঙ্ক এবং ইনকামিং লিঙ্কের মধ্যে আমাদের সামঞ্জস্যতা নিয়ে আসতে হবে। এই এই কাজটা ইন্টারনেটের যত রিসার্চ প্রবলেম আছে তার মধ্যে অন্যতম একটা ইম্পর্টেন্ট রিসার্চ প্রবলেম, এবং উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ওয়েজ অ্যান্ড মিনস টু সলভ দিস প্রবলেম। তো আমরা আগামী দিন থেকে এই 31 নম্বর স্লাইড থেকে সার্কিট সুইচিং পদ্ধতিটা আমরা আগামী দিনে পড়বো। আজকে যে পর্যন্ত আমরা আলোচনা করলাম, এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, এই পর্যন্ত? স্যার ওই যে কিউইং এ হচ্ছে যখন ডেটা ফ্লোটা বেড়ে যাবে তখন তো ড্রপ করবে, ড্রপ করার পর ওটাকে কি যেন বললেন? কনজেশন, কনজেশন ড্রপ হয়ে যাওয়ার এই ঘটনাটাকে বলা হবে নেটওয়ার্ক ইজ বিং কনজেস্টেড। কনজেস্ট। নেটওয়ার্ক ইজ বিং কনজেস্টেড, ঠিক আছে। জি স্যার। জি, থ্যাংক ইউ। আমি এখন রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, চলে যাব অ্যাটেন্ডেন্সে, তারপরে যদি কোনো ডিসকাশন থাকে সেখানে